স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো বাংলাদেশের বিচার ব্যবস্থা রায় কার্যকরে দেরি কেন এই বিষয়টি নিয়ে। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার বাম পাশে রয়েছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, এবং আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন আপনার কাছ থেকে শুনে আসতে চাই যে আমরা দেখলাম গতকালকে রামিজ স্যার হত্যা মামলার রায় হয়েছে এবং ৫ কার্যদিবসে মামলার রায় হলো এবং দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হলো বলা যেতেই পারে। কিন্তু এই রায় কত দ্রুত কার্যকর হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আসলে আপনার কাছে এই ব্যাপারে একটু পরিষ্কার ধারণা চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক লিটন খান এবং দর্শকদেরকে। দেখুন, গতকালকে রামিজ স্যার ধর্ষণ এবং হত্যা মামলার বিচার শেষ হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে ৫ কার্যদিবসে, এটি বাংলাদেশের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক রায়। এই রায়টি এত দ্রুত রায় আর কখনোই বাংলাদেশে হয়নি, ইভেন এই বৃহত্তর এশিয়াতেও হয়নি। আমাদের কাছে একটি পরিসংখ্যান 1882 সালে ভারতের নদিয়ায় একটি 9 বছরের শিশু ধর্ষণ মামলার বিচার হয়েছিল, সেটি একদিনে সম্পূর্ণ হয়েছিল, যে তথ্য আমরা ঘেঁটে পেয়েছি। এখন দেখুন, এই ৫ কার্যদিবসে রায়টি, এটি ল্যান্ডমার্ক রায় আমরা কেন বলছি সেটি হচ্ছে, দেখবেন যে শিশু রামিসা ধর্ষণের পরে আরও বেশ কিছু শিশু ধর্ষণের ঘটনা কিন্তু আমরা দেখেছি, নিউজ মিডিয়ায়, পত্রিকাতে এসেছে। এবং তার আগেও আপনি দেখবেন যে ওই যে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা ছিল, তারপরে আপনি তনু হত্যা মামলা ছিল। এই মামলাটিকে সরকার ফাস্ট ট্র্যাকে এনে বিচার করেছে। আপনি দেখবেন যে তখন আমাদের ঈদের বন্ধ ছিল, সেই ঈদের ভ্যাকেশনের ছুটি কিন্তু ক্যান্সেল করা হয়েছিল ওই বেঞ্চের বিচারকের জন্য। এই ৫ কার্যদিবসের যে বিচারটি শেষ হয়েছে, এই বিচারটি হচ্ছে বর্তমান বিচার ব্যবস্থায় বাংলাদেশের মানুষকে একটি মেসেজ দেয়া, যে অপরাধীরা যেন কোনোভাবেই মনে না করে যে আমি অপরাধ করে পার পেয়ে যাব, বিচারের ফাঁক ফোকর দিয়ে আমি অনেক দিন এটাকে মিসইউজ করতে পারবো। এই রায়টি কিন্তু সেই পথটা আমার মনে হয় বন্ধ করে দিল। কারণ হচ্ছে, আপনি দেখবেন মাত্র 19 দিন, ঘটনাটি ঘটেছে 19শে মে, 19 দিনের মাথায় এই বিচার কার্য সম্পূর্ণ হয়েছে। এবং এই মামলার প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোট 18 জন সাক্ষী ছিলেন, 16 জন সাক্ষীর কিন্তু সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে, জেরা গ্রহণ করা হয়েছে। এবং আসামিকে আত্মপক্ষ সমর্থন, মানে বিচারিক প্রক্রিয়া, নিম্ন আদালতে বিচারিক প্রক্রিয়ার যতগুলো ধাপ আছে সবগুলো ধাপ কিন্তু সুসম্পন্ন করে এই রায়টি ঘোষণা করে আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে একটি মেসেজ সারা বাংলাদেশে আমার মনে হয় অলরেডি চলে গিয়েছে, যে এরকম জঘন্য ঘটনা, যেটি যে শিশু হত্যা বা ধর্ষণ এবং তদুপরি আরও অন্যান্য যে বিচার ব্যবস্থা আমাদের যা অপরাধগুলো হয়ে থাকে, আমরা দেখি যে খুন, যে কোনো অপরাধীদেরকে আমার মনে হয় একটি বার্তা দিয়েছেন। এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা যে অত্যন্ত মানে শক্তিশালী এবং সুসংগঠিতভাবে একটি বিচার কার্য শেষ করতে পারে, সেটি হচ্ছে তার প্রমাণ। এবং এই আপনি যেমনটি বলছিলেন যে আমাদের বিচার কার্যে দেরি কেন হয়, দেখুন, আমরা আসলে আমাদের দেশের জনবহুল একটি দেশ, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার কারণে সবগুলো মামলা সবসময় খুব দ্রুতই শুনানি করা সম্ভব হয় না। কিন্তু বর্তমান সরকার কিছু কিছু মামলাকে ফাস্ট ট্র্যাকে, যেমন এই মামলাটিকে অলরেডি বলা হয়েছে যে ফাস্ট ট্র্যাকে নিয়ে সেটার বিচার কার্য শেষ হবে। এবং মাননীয় প্রধান বিচারপতি অলরেডি একটি স্পেশাল বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছেন। আগামী রোববার থেকে এই স্পেশাল বেঞ্চে এই মামলাটি বিচার কার্য শুরু হবে। যে আমাদের বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে ফৌজদারি কার্যবিধিতে, সেখানে হচ্ছে যদি কোনো আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে সেই মৃত্যুদণ্ডকে বলা ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে চলে আসে। 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে যখন হাইকোর্ট ডিভিশনে চলে আসে, তখন আশা করি রোববারে ওই মৃত্যুদণ্ডের যে রেফারেন্স, সেই ডেথ রেফারেন্স মামলাটি শুনানি শুরু হবে। এবং খুব শীঘ্রই আমার মনে হয় এটার বিচার কার্য শেষ হবে। এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন, তিনি আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের একটি আলাদা টিম গঠন করে দিয়েছেন, যে তারা এই বিচার কার্যটি শেষ করার জন্য এই মামলাটিকে তারা স্পেশালি দেখবেন। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে শুধু কি এই একটি মামলা নয়, আপনি দেখবেন যে আসিয়ার মামলার মতো এরকম, মানে এই টাইপের যতগুলো মামলা স্পর্শকাতর, সেই মামলাগুলো এই স্পেশাল বেঞ্চে শুনানি হবে। অর্থাৎ আইন যা বলে এবং বাস্তবে কি ঘটে, এই বিষয়টা আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার হতে চাই। তবে এই পর্যায়ে নূর খান লিটন, আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে এই যে দেশ জুড়ে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের
বহু আলোচিত মামলায় বিচার পেতে আমাদের বছরের পর বছর লেগে যাচ্ছে। অনেকটা বলা যায় যে আইনি অচলাবস্থার মধ্যেই আমরা বাস করছি দীর্ঘ বছরের পর বছর ধরে, এবং দৃষ্টান্ত কি স্থাপন হয়েছে? রায় তো দেওয়া হয়, কিন্তু আসলে বিচার শেষ হয় না কেন, কিংবা রায় কার্যকর হয়েছে এমন দৃষ্টান্ত আছে কিনা, আপনি একটু পরিষ্কার করবেন। শুরুতে বলে নেই যে বিচার কার্যকর হয়েছে এমন ঘটনা বাংলাদেশে আছে। আচ্ছা, আপনি যদি ইয়াসমিনের ঘটনাটা দেখেন, সেখানে কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং চূড়ান্ত ক্ষেত্রে ফাঁসির আদেশটা কার্যকর হয়েছে। এটি দিনাজপুরের ইয়াসমিনের ঘটনা। এরকম বহু ঘটনা আছে। তবে এটা ঠিক যে বাংলাদেশের বিচার ব্যবস্থার শৈথিল্যতার কারণে এত পরিমাণ অভিযোগ আছে যে বাংলাদেশে এখন এই অভিযোগগুলো মীমাংসা করার জন্য যে সময় দরকার এবং যে যত মানুষ দরকার, এখানে বিচারকের যে সংখ্যা দরকার, সেটি আসলে অপ্রতুল। সেই অবস্থায় আমাদের নেই। এই মামলাটির ক্ষেত্রে, এই রামিসার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, রামিসার বাবার কিছু প্রশ্ন ছিল এবং তিনি বিচার চাননি। কেন চাননি? এই কথাগুলো কিন্তু সমাজের ভিতরের কথাগুলি কিন্তু তার মুখ দিয়ে প্রকাশিত হয়েছে এবং এটা সাধারণ মানুষের ভিতরের কথাই ছিল এবং এটি সরকার অনুধাবন করতে পেরেছিলেন ঠিক মতো, যার জন্য আমরা দেখেছি অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তিনজন এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই পরিবারের পাশে শুধু দাঁড়ান নাই, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুব অল্প সময়ের মধ্যেই বিচার কাজটি যাতে শেষ হয়, সেই জন্য যত ধরনের পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া দরকার সেগুলি তারা নেবেন। এবং আমরা তাদের এই প্রতিশ্রুতি ফলে যে জিনিসটা দেখলাম যে 19 দিনের মধ্যে এটার রায় হলো নিম্ন আদালতে এবং মাত্র 5 কর্মদিবস সম্ভবত 5 দিনের মধ্যেই এই মামলাটি নিষ্পত্তি হলো এবং এখানে 16 জন সম্ভবত বা 17 জন সাক্ষী সাক্ষ্য দিলেন। এর ভিতর অনেক গুরুত্বপূর্ণ সাক্ষ্য ছিলেন। এই যে প্রথম হচ্ছে আমাদের বিচারের যে দুটো স্তর, একটা হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট। আমরা দেখি যে মামলার ক্ষেত্রে ইনভেস্টিগেশনই হচ্ছে অতিরিক্ত সময় ব্যয় করা হয়। এখানেও কিন্তু যদি আমরা পার্সন পাওয়ারের কথা চিন্তা করি, অর্থাৎ লোকবলের কথা যদি চিন্তা করি, ইনভেস্টিগেশন যে সমস্ত কর্মকর্তারা করেন তাদের সংখ্যাও কিন্তু খুব বেশি নেই। সেখানেও কিন্তু এক ধরনের জট আছে। তারপরেও আমরা এই মামলার ক্ষেত্রে যেটা দেখলাম যে ইনভেস্টিগেশনের যতগুলো প্রক্রিয়া অনুসরণ করার কথা, তারা মোটামুটি না সব প্রক্রিয়াই তারা অনুসরণ করেছেন এবং সবচেয়ে এটা ধন্যবাদ দিতে হয়, সেটা হচ্ছে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দিয়েছেন। সম্ভবত 1 দিন বা 2 দিনের মধ্যেই চার্জশিট দেওয়া হয়েছে, না কয়েকদিনের মধ্যে। দ্বিতীয় হচ্ছে এই যে 16 জন সাক্ষীকে উপস্থিত করা, এইটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, যেটি খুব দক্ষতার সাথে আমার মনে হয় যে তাদেরকে উপস্থাপন করতে পেরেছেন কোর্টের কাছে এবং সাক্ষ্যরা সাক্ষ্য দিয়েছেন। এইখানে দেখেন ঘটনা ঘটেছে কিন্তু ঘরের ভিতরে, কিন্তু পরবর্তীতে যখন ওই বাড়িতে মানুষ যায় সার্চ করার উদ্দেশ্যে, তখন কিন্তু এই জানলা ভেঙে বেরিয়ে যায় এবং এই বেরিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু একজন দেখেছিলেন 8 তলা থেকে এবং তিনিও সম্ভবত সাক্ষী দিয়েছেন এখানে। এবং এইখানে আরও যে টেস্টগুলোর কথা ছিল সেগুলো করা হয়েছে এবং যে খুনি, এই অপরাধের সাথে যুক্ত তিনি কিন্তু আলামত নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা সে করেছে। কিন্তু দিন শেষে যেটা হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে যেমন চার্জশিটটা হয়েছে এবং 5 কর্মদিবসের মধ্যে বিচার কাজ সম্পন্ন হয়েছে এবং একটা স্পেশাল কোর্টের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং ছুটির সময়, ঈদের ছুটির সময় কিন্তু এই পুরা সময়টাকে তারা কাজে লাগিয়েছেন। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে এর আগে এত দ্রুত এত কম সময়ের মধ্যে আমরা সম্পন্ন হতে দেখিনি। কিন্তু নূর খান লিটন, যে এখন পর্যন্ত নাফিসা ঘটনা ছাড়া বাংলাদেশে এখনো অনেক ঘটনা আছে যে নিম্ন আদালতে রায় হয়েছে, উচ্চ আদালতে দীর্ঘসূত্রতা চলছে। অর্থাৎ রায়টা কার্যকরী করার জন্য আমাদের মনে রাখতে হবে যে ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার হাইকোর্টের কনফার্মেশনের জন্য যাবে, তারপরে আপিল বিভাগে যাবে,
কয়েকটা স্তর আছে, তারপর প্রেসিডেন্টের কাছেও আবেদন করতে পারে, অনেকগুলো বিষয় রয়েছে। তো দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের এই মামলার জটের কারণে হাইকোর্টে যেটা হয়, যেমন ধরেন এখন পেপার বুক যেটা, সেই পেপার বুক কিন্তু বিজি প্রেস থেকে ছাপাতে হবে। এই পেপার বুকের জন্য কিন্তু একটা সময়, অনেক সময় আমরা দেখেছি কয়েক মাসও লেগে যায়। এই ক্ষেত্রে হয়তো সরকার যদি উদ্যোগ নেন, খুব অল্প সময়ের মধ্যে হয়তো পেপার বুক তৈরি হবে। এবং ইতিমধ্যে মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনায় একটা বেঞ্চ গঠন হচ্ছে, যেই বেঞ্চ এই ধরনের মামলাগুলো দেখবেন। তো সেই ক্ষেত্রেও যদি আমরা ধরে নেই, যেটা আইনমন্ত্রী বলেছেন 3 মাস বা তার চেয়ে কম সময়ের মধ্যে যদি আন্তরিকভাবে প্রচেষ্টা গ্রহণ করে সব জায়গা থেকে, সরকার, বিচার বিভাগ, সব জায়গা থেকে যদি এই চেষ্টাটা হয়, তাহলে এটা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে মানুষের ভিতর একটা বিচারহীনতার সংস্কৃতির যে বার্তা আছে, এই পর্যায়ে আসবো, তবে তার আগে একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটনের কাছে একটা বিষয় ক্লিয়ার হয়ে আসতে চাই, যেটা বলছিলাম যে এই যে আইন বনাম বাস্তবতা, এখন প্রশ্নটা চলেই আসছে যে আইন আসলে কি বলছে, বাস্তবে আসলে কি ঘটছে। যেরকম আমি যতটুকু আর কি বুঝতে পারলাম যে আইনে বলা আছে যে 15 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে, 90 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এবং ধারাবাহিক শুনানি বাধ্যতামূলক। কিন্তু আমরা আবার বাস্তবে যেটা দেখি যে বারবার মুলতবি করা হয়। এই ঘটনাগুলোকে আপনি আসলে কিভাবে ডিসক্রাইব করবেন? দেখুন, আপনি যেটা আমরা যেমনটি বলে থাকি যে আসলে আইনে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, কিন্তু আমরা বলছি যে আমাদের বিচার ব্যবস্থাটাকে আমাদের সীমাবদ্ধতাগুলোর কারণে পুরোপুরি আমরা আইনটাকে ফলো করতে পারি না। কারণ কেন ফলো করতে পারি না? যেমন আমাদের আলাদা কোনো তদন্ত সংস্থা নেই। আমাদের পুলিশ, তারা একই সাথে মামলা ফাইল করে, একই সাথে তারা তদন্ত করে, একই সাথে তারা আমাদের ভিআইপি প্রোটোকলের ইউজ করে, এবং একই সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসগুলো তাদেরকে দেখতে হয়। সামাজিক যে বিভিন্ন রকম অনেক সময় মব হয়, তারপরে আমাদের পেট্রোল ডিউটি করতে হয়, মাদকের বিরুদ্ধে আমাদের অনেকগুলো কাজ কিন্তু পুলিশকে করতে হয়। যদি আমরা একটি আলাদা তদন্ত সংস্থা করতে পারি, শুধুমাত্র তারা মামলা ইনভেস্টিগেশন করবে, এরকম একটা টিম, তারপর হচ্ছে আমাদের আসলে জনসংখ্যার অনুপাতে বিচারকের সংখ্যা অনেক অপ্রতুল, যেটা কিনা লিটন সাহেব বললেন। হ্যাঁ, এই বর্তমান সরকার তারা কিন্তু বিচারকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন, কিছু কিছু ক্ষেত্রে বিচারক বাড়িয়েছেন, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। আরও সমস্যা রয়েছে, সেটি হচ্ছে আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোর্ট আছে, পুলিশ তদন্ত করেছে, কিন্তু ভিকটিমের পরিবার সেই সময় সাক্ষী দিতে আসে না। আবার হচ্ছে আমাদের অনেক সময় আলামতগুলো নষ্ট হয়ে যায়, আমরা আলামতগুলো ঠিকমতো প্রিজার্ভ করতে পারি না। এই যে অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতাগুলোর কারণে আসলে আমরা যে আইনের যে বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতা অনুযায়ী আমরা শেষ করতে পারি না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এখন এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হলে আমরা, বর্তমান সরকার যেটা করছেন, তারা কিন্তু সবগুলোকে ফোকাস করছেন যে বাংলাদেশের মানুষ, যেমনটি বলেছিলেন যে নূর খান, যে রামিসার বাবা কিন্তু বিচার চাননি। আসলে বিচার চাননি, এটা কিন্তু একটা মেসেজ দিয়েছেন। যে আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশে একটি বিচারহীনতার সংস্কৃতি ছিল। আমরা দেখেছি যে প্রকৃত দোষীরা, অপরাধীরা পার পেয়ে যেত। আমরা দেখেছি যে জজমিয়ার মতো একটি নাটক হয়েছে বাংলাদেশে, যে একটি নাটক সাজিয়ে একটি বিচার করা হয়েছিল। আপনারা দেখবেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও আমরা দেখেছি মিথ্যা মামলা হয়েছে, সেই মিথ্যা মামলা রায় দিয়েছে, এবং সন্ধ্যার পরে রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা রায় দিয়ে সাজা দিয়েছেন। সেই অবিচার বলবো আমি, সেই অবিচার এবং সেই বিচারহীনতার ব্যবস্থা থেকে ফিরে আসার জন্য বর্তমান সরকার তারা এই যে রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যা, এই বিচারটির মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে মেসেজ দিয়েছে যে এই বাংলাদেশে অবিচার আর হবে না, বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হব, এবং সকল পক্ষকে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। তদন্তকারী সংস্থা, আপনি দেখবেন যে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই রামিসা হত্যার যে টিম ছিল, তদন্ত টিম ছিল, তাদের কিন্তু পুরস্কৃত করেছেন। আচ্ছা। এবং আরও দুটি ঘটনা ঘটেছে, আরও দুটি ঘটনায় এই পুলিশকে ইনস্ট্যান্ট তারা কিন্তু পুরস্কৃত করেছেন। যেহেতু আমরা 5ই আগস্ট পরবর্তী সময় পুলিশের মধ্যে একটি মনোবল সংকট ছিল, অস্থির ছিল, সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য পুলিশকে কিন্তু ইনস্ট্যান্ট আজকে কি পুরস্কৃত করা হয়েছে। এর মধ্য দিয়ে যে মেসেজটি গেল যে বাংলাদেশের মানুষকে, আমাদেরকেও সচেতন হতে হবে, প্রত্যেকটি মানুষকে। আমরা দেখুন, একা সরকারের পক্ষে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়, সকলের জায়গা থেকে সকলকে দায়িত্বশীল হতে হবে। সেই দায়িত্বশীলতার জায়গায় আজকে যেমন রামিসার বাবা এবং তার মা এবং আশেপাশের যে প্রতিবেশী ছিল, তারা সবাই কিন্তু সাক্ষী দিতে এসেছেন। এরকম এই রামিসা হত্যার মতো যদি আমরা সকল ক্ষেত্রে, সকল ঘটনার ক্ষেত্রে যদি সবাই দায়িত্ব নিয়ে আমরা সরকারকে, বিচার ব্যবস্থাকে সাহায্য করি, আমার মনে হয় বাংলাদেশের বিচার ব্যবস্থা অত্যন্ত সুন্দর আইন রয়েছে। এবং ট্রাইব্যুনালের আসলে ভূমিকা কি কি রয়েছে?
ট্রাইব্যুনাল যেরকম এই ধরনের মামলা পরিচালনায় সারা দেশে 101টা সম্ভবত ট্রাইব্যুনাল কার্যক্রম পরিচালনা করছে, এখানে আসলে ট্রাইব্যুনালগুলো কি ভূমিকা রাখে? দেখুন, ট্রাইব্যুনালগুলো ভূমিকা রাখা হচ্ছে, এইগুলো হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল, মানে স্পেশাল মামলা, স্পেশালি এই মামলাগুলো ওনারা শুনেন, এবং এই স্পেশাল ট্রাইব্যুনালগুলো ওই মামলাগুলো শুনেন। এই জন্য এই মামলাগুলোতে আপনি দেখবেন যে আমাদের সাক্ষী ধরেন একটা মামলায়, যেমন রেপ মামলায় আপনার এখানে ডক্টরের সাক্ষী নিতে হয়, যিনি ডিএনএ পরীক্ষা করেন ওনার সাক্ষী নিতে হয়, তারপরে যিনি পোস্টমর্টেম করেন সেই ডক্টরের সাক্ষী নিতে হয়, তারপর সার্কামস্টাল এভিডেন্সে যারা যে সাক্ষীগুলো থাকেন তাদের সাক্ষী নিতে হয়। দেখেন, একটা বিচার ব্যবস্থা আমরা খুব যত সহজে বলে ফেলি, এটার সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত। এই সবগুলো বিষয়কে একীভূত করে একটি মামলা তার কিন্তু বিচার কার্য শেষ করতে হয়। কারণ আপনি আইনের একটি প্রিন্সিপাল আছে যে আপনি 100 অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধীর যেন কোনো সাজা না হয়। এই জন্য আপনাকে বিচার করতে হবে উইদাউট রিজনেবল ডাউট, যে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে এই ঘটনাটি ওই আসামি ঘটিয়েছেন। এই জন্য বাংলাদেশের এই জায়গাগুলো থেকে যদি আমরা সচেতন হই, আমার মনে হয় আমরা বিচার ব্যবস্থা খুব দ্রুতই উন্নীত করতে পারব। ধন্যবাদ ছোটন সাহেব আপনাকে। আমি আপনাদের দুজনের কাছে আবারও ফিরবো, তবে একটি বিরতির পরে আবারও ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি বাংলাদেশের বিচার ব্যবস্থায় রায় কার্যকরে দেরি কেন। এ পর্যায়ে নূর খান লিটন, আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে আমাদের যে বিচার প্রক্রিয়ায় যে দীর্ঘ সূত্রতা রয়েছে, তারপরে একটা বিচারহীনতার সংস্কৃতিও তৈরি হয়েছে। আবার অন্যদিকে কিন্তু দেখা যায় যে রামিসার এই মামলার রায়ের মাধ্যমে অন্যান্য যে পরিবারগুলো আছে তাদের মধ্যেও কিন্তু কিছু আশার সঞ্চার হয়েছে। আসলে আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? বাংলাদেশের বিচার ব্যবস্থা এখান থেকে উন্নত সম্ভাবনা কতটুকু? দেখেন, মূল আলোচনা যাবার আগে আমি একটা জিনিস খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে বিচারের একটা যৌক্তিক সময়, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে দ্রুত বিচার করতে যেয়ে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে, আবার দীর্ঘসূত্রতার কারণে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টাও কিন্তু আমাদের মতো আমজনতা তাদের খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখতে হবে, একটা বিচারে অনেকগুলি অংশ থাকে, ইনভেস্টিগেশন থেকে শুরু করে বিচার শেষ হওয়া পর্যন্ত। আপনার আলামত সংগ্রহ করা, পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করা, তারপরে মানে ফরেন্সিক ইনভেস্টিগেশনে পার্ট যেটা থাকে সেটা সম্পন্ন করা, তারপরে আদালতে চার্জশিট দাখিল করা, আদালত সেটা যৌক্তিক হলে গ্রহণ করবেন, যৌক্তিক না হলে ওইটা পুনরায় আবার ইনভেস্টিগেশনে পাঠিয়ে দেবেন। এরকম অনেকগুলি স্তর। তারপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন, যুক্তিতর্ক উপস্থাপন হবে, ক্রস এক্সামিন করা হবে। তো এই সব কিছু মিলিয়ে যে মিনিমাম একটা সময়ের ব্যাপার আছে। এবং বাংলাদেশের আপনি যদি বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করেন যে মানে বিচারটা মানে যৌক্তিকভাবে বিচারটা সম্পন্ন হয় না কেন, তাহলে দেখবেন যে এই যে দীর্ঘসূত্রিতা, অনেক সময় ক্ষেপণ করা, এটার মধ্য দিয়ে বিচারহীনতার যে ব্যাপারটা আসছে সেটা কিন্তু একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বিচার পাবো না, বিচার পাওয়া যায় না। কারণ আপনি দেখেন এখন পর্যন্ত যে বিচারের যে রেজাল্ট দেখা যাচ্ছে সেটা হচ্ছে 95% সম্ভবত আমি বলছি, আনুমানিক 95% মামলাই কিন্তু মানে পজিটিভ রায় আসে না। অর্থাৎ অনলি 5% যেটা মীমাংসক মানে যেটার ভিতর দিয়ে বিচার সম্পন্ন হয়, শাস্তি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় এই রামিসার ঘটনা কি বার্তা দেবে? রামিসার ঘটনার মধ্য দিয়ে, এই যে বিচারের মধ্য দিয়ে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, কিন্তু ওই আশার আলো সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য যতটুক আমাদের পরিশ্রম এবং যে মানে লোকবল দরকার, বিশেষ করে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এবং বিচারালয়ে, তার আমার তো মনে হয় 25%ও নেই। এটা আমি আনুমানিক বলছি, 25%ও নেই। কারণ যদি তাই থাকতো তাহলে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং থাকার কথা না, চলমান থাকার কথা না, দীর্ঘদিন পর পর এক একটা ডেট পড়ে। ফলে যারা বাদী তারা কিন্তু হতাশ হয়ে যান, সাক্ষীরা সাক্ষ্য দিতে পারেন না, অনেকে এর মধ্যে মারা যান। এবং সাক্ষী তো অনেক ধরনের সাক্ষী, প্রত্যক্ষদর্শী সাক্ষী, পারিপার্শ্বিক অবস্থার পর্যালোচনার সাক্ষী, অনেক রকম সাক্ষী, ডাক্তার সাক্ষী হন, পুলিশ অফিসার সাক্ষী হন। তো এদের অনেকে এর মধ্যে কিন্তু মৃত্যুও বরণ করেন। ফলে দেখা যায় নানাবিধ কারণে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টগুলি কিন্তু আসে না। আর দ্বিতীয় যে বিষয়টা আছে
যে এই মামলার রায়ের মধ্য দিয়ে যে আশার মানে একটা আলো দেখা দিচ্ছে, অন্যান্য মামলার ক্ষেত্রে সেটার প্রভাব পড়বে কিনা এটা অনেকাংশে নির্ভর করবে। সরকার এই বিষয়টিকে শুধু রামিসার ব্যাপারটায় যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সামগ্রিকভাবে অত পরিমাণ কাজ করা খুব কঠিন ব্যাপার, এটা আমি ব্যক্তিগতভাবে সরকারের দিক থেকে বলি। অনেক ঘটনা ঘটছে, শুধু মাদ্রাসার ঘটনা না, অনেক ঘটনা ঘটছে, সব ঘটনা আসছে না। আর যে ঘটনাগুলি আসে, এখনো যে পেন্ডিং মামলাগুলো, আপনি কয়টা স্পেশাল কোর্ট করবেন, আপনি কয়জন বিচারক নিয়োগ দিতে পারবেন, আমাদের যে মানে এটা মানে ঘনত্ব, মানুষের যে জনসংখ্যা, এই সংখ্যার তুলনায় অপরাধের যে মাত্রা এবং জনসংখ্যা, এটার তুলনায় কিন্তু আমাদের আদালতের সংখ্যা কম। আমাদের দেখেন ইনভেস্টিগেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে আমাদের যেটা হয়, আমরা অনেক সময় বলি, দীর্ঘদিন ধরে বলে আসছি যে ইনভেস্টিগেশনটাকে পুলিশ থেকে আলাদা করা, পুলিশের একটা অংশ করে দেওয়া, কিন্তু যেটা হয়েছে কাগজে কলমে আলাদা দেখানো হচ্ছে। অর্থাৎ প্রত্যেক থানায় একজন ওসি ইনভেস্টিগেশন আছে আর একজন ওসি থানার আছে। দেখা যায় যে ওসি যিনি থানার দায়িত্বে থাকেন, তার তার মানে মানে তিনি আসলে পুরো জিনিসটাকে কন্ট্রোল করেন। ফলে এইখানে আলাদা যে স্বাধীনভাবে যে ইনভেস্টিগেশন করবে সেই টিম, সেটা কিন্তু গড়ে ওঠে না। কিন্তু নূর খান লিটন, এক্ষেত্রে যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, সুশীল সমাজ যে রয়েছে, তাদের তো নিশ্চয়ই কিছু দায়িত্ব রয়েছে, তারাও নিশ্চয়ই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেই পারে। এই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, তবে আমি একটু অ্যাডভোকেট ছোটন আপনার কাছ থেকে শুনতে চাই। মানে আমি এটা আসলে জানি না, জানার জন্য জানতে চাইছি যে দেশের যেসব বিভিন্ন অঞ্চলে এইসব ঘটনা ঘটছে, নির্যাতনের ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে, মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি মামলার ধরন এবং আপিল প্রক্রিয়ার উপর অনেকটাই নির্ভর করে? দেশের বিভিন্ন অঞ্চলে, শুধু রাজধানীর কথা বলছি না, রাজধানীর বাইরের যে অঞ্চলগুলোর কথাও বলছি। দেখুন, আপনি আমাদের অনেকগুলো আদালত রয়েছে, যেমন নারী ও শিশুর জন্য আলাদা ট্রাইব্যুনাল রয়েছে, তারপরে আপনার রাষ্ট্রবিরোধী মামলা যেগুলো, সেগুলোর জন্য আলাদা ট্রাইব্যুনাল রয়েছে, তারপর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে, যেগুলো ধরেন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড যেমন মার্ডার হয়, সেই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়। তারপর হচ্ছে আবার আমাদের কিছু স্পেশাল বিশেষ জজ আছে, স্পেশাল কোর্ট আছে, সেই বিশেষ জজ আলাদাতে কিছু মামলা, দুর্নীতি সংক্রান্ত অনেকগুলো মামলা হয়। এটা হচ্ছে আসলে আপনার অপরাধের ধরন অনুযায়ী আপনার, অর্থাৎ যে মামলার ধরনটা পড়ে যাচ্ছে এর মাঝখানে, প্রত্যেকটা আলাদা অনুযায়ী আলাদা আলাদা আদালত রয়েছে। এখন ধরেন যে আপনার আমাদের জেলা লেভেলে নারী ও শিশু ট্রাইব্যুনাল ধরেন ডিস্ট্রিক্ট লেভেলে একটা বা দুটা করে আদালত থাকে, তারপরে একটা করে বিশেষ জজ থাকে। তো এখন আসলে আমাদের জনসংখ্যার অনুপাতে এবং যে অপরাধ এবং মামলা, সেই অনুপাতে আমরা বারবার বলছি যে আমাদের বিচারক সংখ্যা কম। একজন বিচারকের পক্ষে একদিনে কতগুলো মামলা শোনা সম্ভব? এবং আবার বলছি যে শুধুমাত্র বিচারক সংখ্যাই কম নয়, আবারও বলছি যে আমরা মামলা দায়ের করার পরে আমরা আসলে আর মামলার খবর রাখি না অনেক সময়। যেমন বাদী, একটা ভিকটিম যখন একটি মামলা দায়ের করেন, তিনি সাক্ষী দিতে আসেন না। আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ করে নারী শিশু নির্যাতন যে মামলাগুলো আমরা দেখে থাকি, সেখানে আবার দেখা যাচ্ছে আমাদের স্থানীয় ক্ষেত্রে আপোষ মীমাংসার একটি চেষ্টা হয়। যেমন যদি একটু তারা আর্থিকভাবে দুর্বল থাকেন, তাহলে অনেক সময় টাকা পয়সা দিয়ে কিন্তু তাদেরকে কিনে ফেলার চেষ্টা করা হয়। আমি বলবো যে তারা সাক্ষী দিতে আসে না, তো সাক্ষী দিতে না আসার কারণে হয় কি, তখন আর মামলাগুলোর বিচার শেষ হয় না। এই যে নানান রকমের জটিলতাগুলো আছে, নিষ্পত্তিরও কি নির্দিষ্ট একটা সময়সীমা থাকা দরকার, জরুরি কিনা? হ্যাঁ, দেখুন, এখন ওই যে আমাদের যে বিচারিক আদালত এবং আপিল আদালত, এই সবগুলোই তো সেই অনুপাতে। এখন যেমন দেখবেন যে মৃত্যুদণ্ডের মামলার জন্য আমাদের ডেথ রেফারেন্স শুনানি করতে হয়। আমাদের যেই এখন হাইকোর্ট ডিভিশনের ডেথ রেফারেন্সে আমাদের যে সাধারণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমি যদি ভুল না করি তাহলে 2018 এবং 2019 সালের মামলাগুলো শুনানি চলছে। কেন চলছে? কারণ হচ্ছে ওই যে আমাদের যে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চের অভাব। প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ না থাকার কারণে আরেকটি মৃত্যুদণ্ড মামলা শুনানি করতে কিন্তু অনেক লম্বা সময় লাগে, সেখানে একদম চুলচেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হয়। সেই জায়গাগুলোতে সেই সময়ের লাগে অনেক সময়, এবং আবার অনেক সময় যেমন আসামি পক্ষে অনেকেই শুনানি করতে চায় না, তারা বিভিন্ন সময় নিয়ে ক্ষেপণ করেন। কেন ক্ষেপণ করেন? দেখুন, মৃত্যুদণ্ড তো একটি সেন্সিটিভ ইস্যু, যদি কোনো কারণে উনি প্রমাণ করতে না পারেন তাহলে তো ওনার ফাঁসিটা কার্যকর হয়ে গেল। এই যে একটি প্রবণতা, এই একটি প্রবণতাও রয়েছে। এখন এই সব মিলিয়ে আপিল আদালত, বিচারিক আদালত এবং উচ্চ আদালত, এই সবগুলোরই আমাদের পর্যাপ্ত আদালতের অভাব রয়েছে, এবং আমাদের আসলে বিচার করার মানসিকতারও অভাব রয়েছে। আমি যেমনটি বলছিলাম, যে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির লয়ার, যেমন আমি এখন বাংলাদেশের অ্যাটর্নি সার্ভিসে রয়েছি, আমরা দেখতে পাই যে অনেক সময়
আসামিপক্ষ আইনজীবীরা এসে সময় চান, বারবার করে তারা সময় চান, তারা শুনানির জন্য প্রস্তুতি নিতে পারেন না। অনেক সময় আবার আমাদের পেপার বুক রেডি করতে সময় লাগে, যেহেতু আমাদের এই পেপার বুকগুলো গভর্নমেন্ট প্রেস থেকে হয়ে আসে, নানান রকমের নানান ইয়ের কারণে আমাদের বিচার ব্যবস্থায় একটু সময় লেগে যায়। তাহলে কি কিন্তু সেই যে আইন ব্যতিক্রম এখন মন্ত্রণালয়ে- বলছি যে হ্যাঁ, এতদিন যেটা ছিল এখন কিন্তু সেই ব্যতিক্রম চলে আসছে, যে ফাস্ট ট্র্যাক সরকার ঘোষণা করেছেন অলরেডি, ফাস্ট ট্র্যাক অনেকগুলো মামলা বিচার হবে। এই ফাস্ট ট্র্যাক অনুযায়ী বিচারিক আদালতের সংখ্যা বাড়বে, আপিল আদালতের সংখ্যা বাড়বে এবং উচ্চ আদালতের সংখ্যা বাড়বে। তারপরও কি এই যে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা হচ্ছে সুপ্রিম কোর্টের তদারকি ব্যবস্থা নিয়েও কি প্রশ্ন রয়ে যাচ্ছে কিনা, আসবো এটি নিয়ে আপনার কাছে। তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই আপনাদের দুজনের কাছে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের বিচার ব্যবস্থা, রায় কার্যকরে দেরি কেন। এ পর্যায়ে নূর খান লিটন, আপনার কাছে যে শুনতে চাচ্ছি যে আমরা যেই এতক্ষণ ধরে আলোচনা করলাম এর মধ্যে উঠে এলো যে আলাদা কোনো তদন্ত সংস্থা নেই, জনসংখ্যার অনুপাতে জনবল সংকটের বিষয়টি উঠে এলো, এবং এই সাথে আরও কিছু বিষয় এখানে জড়িত, যেটা হচ্ছে আসামির স্বল্প মেয়াদের সাজা, এবং মামলা দেখা যাচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে, তার মধ্যে আবার মিথ্যা মামলাও কিন্তু রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, একদিকে আমরা যখন আলোচনা করি, ধরেন ডিএজি সাহেবও বললেন, আমিও বললাম, যে মামলার জট মানে আমাদের জনসংখ্যা এবং জনসংখ্যা অনুযায়ী যে পরিমাণ অপরাধ সংগঠিত হয় সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সংখ্যায় আদালতও নাই, ইনভেস্টিগেশনের লোকও নাই। এটা হচ্ছে বাস্তবতা। এর ভিতরে আবার আমাদের কি সমস্যা ফেস করতে হচ্ছে? প্রচুর মিথ্যা মামলা। যেমন সাম্প্রতিককালে যদি আপনি ধরেন 5 তারিখের পর যে হত্যা মামলা বা ওই ফ্যাসিস্টের দোসর নাম দিয়ে যে মামলাগুলি হয়েছে, আজ পর্যন্ত এই মামলাগুলোর সুরাহা আমরা করতে পারলাম না। আমরা একটা আইন করেছি যে এইটা দেখভাল করার জন্য, সেটাও কিন্তু আমরা করতে পারিনি। আবার এর পাশাপাশি আমরা দেখছি যে অনেক মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের স্বৈরাচারের সাথে সংশ্লিষ্টতার কারণে বা ওই সংগঠন বা ওই সংগঠনের সমর্থক হওয়ার কারণে। তারপর দেখা যাচ্ছে যে তিনি কোর্টে জামিন পাচ্ছেন, তারপর আবার শোন অ্যারেস্ট। এই যে মানে একদিকে আমাদের লোকবলের অভাব, আর একদিকে আমরা এই ধরনের কাজগুলির সাথে মানে ব্যস্ত হয়ে যাচ্ছি। শোন অ্যারেস্ট দেখাতে হলেও তার কিছু নিয়ম নীতি আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি, অনেকগুলি ক্ষেত্রে দেখছি যে সেই নিয়ম নীতির ব্যত্যয় ঘটিয়েও শোন অ্যারেস্ট করা হচ্ছে। এটি শুধু যে আজকের সরকার করছেন এটা না। আমরা যেমন মোমবাতি জ্বালিয়ে আদালতের মানে মামলা বিচার কার্য পরিচালনা করতে দেখেছি হাইকোর্টে, আমরা ঠিক যেমনি লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় বিগত আমলে যেমন মানে অভিযোগ মানে মামলা দায়ের করতে দেখেছি, গ্রামের পর গ্রাম পুরুষশূন্য হতে দেখেছি। বিরোধী দলের নেতা কর্মীদেরকে মানে হয়তো 10 জনের নাম দিচ্ছে আর 10,000 লোক অজ্ঞাতনামা দিয়ে দিচ্ছে, ফলে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। কাকে ওই অজ্ঞাতনামায় যুক্ত করে দেখানো হবে? এই যে একটা প্রবণতা, এক সময় এই প্রবণতাটা ছিল পুলিশ কর্তৃক, এখন দেখা যাচ্ছে এই প্রবণতা হচ্ছে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যেটা যাদের সাথে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা কারো কারো আছে, আবার পুলিশেরও একটা সংশ্লিষ্টতা। এটা মিলেমিশে এমন একটা অবস্থা তৈরি করছে, দেশের বাইরে আছে তার নামে হত্যা মামলা দিয়ে দিচ্ছে, দেশের একটা জেল মানে একই সময় একাধিক জায়গায় উপস্থিতি দেখিয়ে তাকে বলা হচ্ছে যে সেই মামলাগুলির সাথে সরাসরি ইনভলভ। একটা হচ্ছে আপনি নির্দেশ দেওয়া, এইটা তো বোঝা যায়, কিন্তু এই যে জিনিসগুলি করা হয় এর ভিতর দিয়ে যে জিনিস মানে যে অবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে প্রকৃত মামলাগুলো যেভাবে আমাদেরকে এগিয়ে নিতে হবে সেই জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ আমাদের ব্যস্ততা বাড়ছে ওই সমস্ত জায়গায়। তবু ভাগ্য ভালো যে আগে যেমন নেতৃবৃন্দকে পাহারা দিতে যে পরিমাণ পুলিশ ফোর্স নিয়োগ করতে হতো, সেই জায়গায় আমরা অনেকটা কমে গেছে, যে সেই জায়গায় ওই পরিমাণ। একসময় তো এমনও ছিল রাস্তা আপনার পার হইতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, যে মানে চলতে পারতেন না, আপনাকে একেবারে স্থবির হয়ে দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ না প্রাইম মিনিস্টার অতিক্রম করছে। এরকম একটা অবস্থাও তো আমরা দেখেছি। কিন্তু ওই জায়গার থেকে আমরা যদিও সরে আসছি, কিন্তু এটা ঠিক যে এখন এই ফলস মামলা দিয়ে রাজনৈতিক অপোনেন্টকে হ্যারাস করা, এই জিনিসটার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। চেষ্টা আছে, এই কারণে বলছি যে তারা একটা নতুন আইনও করেছেন, কিন্তু তারপরও আমরা বাস্তব প্রয়োগটা দেখছি না। আর বিশেষ করে
কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা দেখছি শোন অ্যারেস্টের নামে সময় ক্ষেপণ করে আদালতে, মানে এই জিনিসগুলি আসলে মানে একজন মানবাধিকার কর্মী হিসাবে ঠিক যেভাবে মনে করি সেভাবে চলছে না। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য নূর খান লিটন। এই পর্যায়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে জানতে চাই, বেশ কয়েকটি বিষয় পয়েন্ট আউট করলেন নূর খান লিটন, যে 5 আগস্টের পর বহু কিন্তু হত্যা মামলা হয়েছে এবং অজ্ঞাতনামায় যুক্ত করার একটা প্রবণতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নতুন সরকারের কাছে আসলে আপনি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে কি ধরনের বিচার ব্যবস্থার প্রত্যাশা করেন, যেহেতু আমাদের সরকার বহু বছর পর চেঞ্জ হয়েছে? ধন্যবাদ। দেখুন, নূর খানের সাথে আমি এখানে আংশিক দ্বিমত পোষণ করছি। দেখুন, প্রচুর হত্যা মামলা হয়েছে। আপনি দেখবেন যে আসলে হত্যা মামলা হয়েছে, এখানে হত্যাকাণ্ড তো আপনি দেখবেন যে 1400 উপর মানুষ কিন্তু হত্যা হয়েছে এবং বিভিন্ন জায়গায় হত্যা হয়েছে। এখন এই হত্যা মামলাগুলো হচ্ছে, এখন আপনি যেমন সরকার কিন্তু বলেছে যে আমরা এই হত্যা মামলাগুলো এখন যেহেতু ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এগুলো ইনভেস্টিগেশন করে এগুলোর জন্য আলাদা একটা ব্যবস্থা নেওয়া হবে। এখন মিথ্যা হচ্ছে এইটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপনি 1400 মামলা, কিন্তু 1400 মানুষ যদি খুন হয়ে থাকে তাহলে 1400 মানুষ খুন হয়েছে, সেখানে এই 1400 মানুষের জন্য কিন্তু মামলা বিভিন্নভাবে মামলা হচ্ছে। এখন এই কোন পক্ষ মামলা করছেন, কিভাবে মামলা করছেন, সেটা আসলে ইনভেস্টিগেশন না করে এই মুহূর্তে বের হয়ে আসবে না। হ্যাঁ, আর আরেকটি যেটা বলছেন যে অজ্ঞাতনামা, দেখুন একটা মিনিট আপনাকে একটু ডিস্টার্ব করি, মারা গেছে জীবিত ফেরত আসছে, এই ঘটনাও তো আছে। দেখুন, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চয়ই সেই মামলাটা চলবে না। আসলে আমাদেরকে এখন এমন একটা সময় আসছে 5 তারিখের পর, তাহলে সত্যকে সত্য এবং মিথ্যাকে সেই মামলাটি আর চলবে না। যদি এমন হয়, যেমন জন্য দ্রুত জরুরি উদ্যোগ একাধিক আমরা দেখেছি যে আপনি দেখবেন যে খুব দ্রুতই বলা হচ্ছে যে এই মামলাগুলো যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে যারা মামলা করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, হয়তো বা হবে। কারণ বলা হচ্ছে যে এই বাংলাদেশে এখন বিচার ব্যবস্থাকে আপনি মিথ্যা কোনো কিছু আশ্রয় নিতে পারবেন না। আপনাকে যে সত্য ঘটনা যদি একই ঘটনা যদি একাধিক মামলা হয়ে থাকে তাহলে সেগুলো থেকে এখন আপনাকে বাদ দিতে হবে, এবং যদি এরকম কোনো ঘটনা ঘটে থেকে থাকে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হবে। এখন এই যে আপনি একজন, যখন মানুষ বিচার প্রার্থীর জন্য যায় একটি ঘটনা কেন্দ্র করে, তখন এখন পুলিশের তো আইনের অধিকার পাওয়া সকলেরই আশ্রয় লাভের অধিকার রয়েছে। এখন আপনি যদি সেটা প্রাথমিকভাবে প্রমাণ না করা যায় যে একটি এমন যদি ঘটনা ঘটে যে একটি মামলা একাধিক মামলা দায়ের হয়েছে, সেটা তো কারো পক্ষে আসলে বের করা সম্ভব নয়। কিন্তু যখন মামলাটি তদন্তের পর্যায়ে আসবে সেক্ষেত্রে নিশ্চয়ই মামলাগুলো বাতিল হয়ে যাবে। এবং অজ্ঞাতনামার বিষয়ে যে কথাটি আসছে সেটি আমি বলবো যে বিগত সময় হচ্ছে এটির পরিমাণ একেবারেই কমে এসেছে। খুব বেশি অজ্ঞাতনামা কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। আর যদি সেটি হয়, আপনি অজ্ঞাতনামায় আমি বলবো সেটা হচ্ছে যদি এখন যদি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সেখানে অজ্ঞাতনামা হচ্ছে। দেখুন, একটা মিছিল যখন হয়, যেমন এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আপনি দেখবেন নোয়াখালীতে পরশুদিন একটি ঘটনা ঘটেছে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল যুবদলের উপরে হামলা করা হয়েছে। এখন আপনি ধরেন 500 লোক সেখানে মিছিল করেছেন, আপনি কি পুলিশের পক্ষে কি সম্ভব 500 লোকের নাম ঠিকানা দিয়ে মামলা করা? তাহলে সেক্ষেত্রে যারা ওখানে নেতৃস্থানীয় তাদের নামে মামলা হবে এবং বাকিদেরকে অজ্ঞাতনামা হিসেবে কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যখন পুলিশ ইনভেস্টিগেশন করবেন, তদন্ত করবেন, তারপরে তাদের নাম আসবে, তাদের বিরুদ্ধে চার্জশিট হবে। এখন আমরা যদি ঢালাওভাবে বলি অজ্ঞাতনামা এই অভিযুক্ত, আমি মনে করব এটি সত্য নয়। হ্যাঁ, 2-1টি ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম ঘটছে। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ সরকারের যেই জিনিসগুলোর উপরে 5ই আগস্ট ঘটেছে, কেন ঘটেছে? যে মানুষ ন্যায় বিচার পাবে, কেউ হয়রানির শিকার হবে না, দেশে কোনো বৈষম্য থাকবে না, দেশের মানুষের কথা বলার অধিকার থাকবে, তাদের মুভমেন্টের অধিকার থাকবে, তারা তাদের আইনানুগ সকল অধিকার তারা বাস্তবায়ন করতে পারবে। সেই জায়গা থেকে কিন্তু আপনি দেখবেন যে গায়েবী মামলা হয়েছে, বিগত সরকার। আপনি এখন কিন্তু কোনো গায়েবী মামলার রেকর্ড কিন্তু এই পর্যন্ত আপনি দেখাতে পারবেন না। আপনি দেখবেন যে মৃত মানুষের নামে মামলা হয়েছে। আপনি নূর খান কি গত এই সরকারের 3 মাস হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সময়গুলো আপনি বলতে বলুন যে কোনো মৃত মানুষের নামে মামলা হয়েছে? হয়নি। কিন্তু এটাই কিন্তু পরিবর্তন। আপনি দেখেন একদিনে কিন্তু সবগুলো জিনিস শেষ করা সম্ভব নয়, সবগুলো কিন্তু একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, একটি প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসতে হয়, এগুলো মননে মগজে ধারণ করতে হয়। সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশে এখন গায়েবী মামলা বন্ধ হয়েছে, মৃত মানুষের নামে মামলা বন্ধ হয়েছে, এবং মিথ্যা মামলা 5ই আগস্টের পর যেই মামলাগুলোর কথা বলছেন সেগুলোতে আমি বলছি সেটা হয়তো পুরোপুরি সত্য নয়, 2-1টা হতে পারে ব্যতিক্রম। এবং অজ্ঞাতনামা আসামির
মামলা অ্যারেস্ট করার সংখ্যাও কমেছে, যদি না সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে কোনো ঘটনা ঘটে থাকে। সেই ক্ষেত্রে হয়তো অজ্ঞাতনামা মানুষকে আপনাকে অ্যারেস্ট করতে হবে, আপনি একসাথে 5,000 1,000 লোকের নামে মামলা দায়ের কিন্তু করতে পারবেন অ্যাডভোকেট না। ছোটন, যে এই যে বিচার ব্যবস্থায় রাজনৈতিক সংশ্লিষ্টতা বলি আর বা রাজনৈতিক হস্তক্ষেপ বলি, এই বিষয়গুলো এইগুলোর প্রবণতাকে কমে এসেছে কিনা? আপনি দেখুন গত 3 মাসে আপনারা কি দেখেছেন যে রাজনৈতিক হস্তক্ষেপে কোনো মামলা হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে সেখানে মামলা হয়নি? আমার মনে হয় এরকম কোনো উদাহরণ নেই। এবং বিচার ব্যবস্থায় আপনি দেখবেন যে লক্ষ্মীপুরের সাংসদ আশরাফুদ্দিন নিজান, আমি যদি ভুল না করি, উনি কিন্তু উনার দলের কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল রেকর্ড, যে একজন দলীয় সাংসদ তার দলের কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। কেন মামলা দিয়েছেন? তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তাইলে আমি মনে করব এটাই পরিবর্তন। এই পরিবর্তনটাই বাংলাদেশের মানুষ চায়। বর্তমান যে জেনজি জেনারেশন, তারা কিন্তু এটাই চায় যে সত্য আপনি দেখেন, আপনি সরকারি দল করলে তো আপনাকে অপরাধ করার লাইসেন্স দেওয়া হয়নি। আগে আমরা কি দেখেছি, সরকারি দলের জন্য সবকিছু আইনের ঊর্ধ্বে। এই জায়গা থেকেই বর্তমান সরকার মেসেজ দিচ্ছে। আপনি দেখবেন বিএনপি যখনই তাদের নেতাকর্মীদের নামে কোনো অভিযোগ আসে, আপনি দেখবেন যে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মামলা হয়েছে, যেটা আশরাফুদ্দিন নিজাম সাহেব করেছেন। আরও 2-1টি জায়গায় দলীয় কর্মীদের কিন্তু মামলা হয়েছে, মেসেজ দেওয়া হচ্ছে। আপনি দেখবেন যে ঢাকা শহরে বিভিন্ন অভিযোগ আসে অনেক সময়, আপনি দেখবেন যে সেই অভিযোগগুলো কিন্তু কমে এসছে। এখন কিন্তু সেই অভিযোগগুলো নেই। বিএনপি, বর্তমান যে সরকার, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি মেসেজ দিয়েছেন যে আপনাকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সকাল 9টার আগে অফিসে চলে যান। এটা কি বাংলাদেশ আগে কখনো দেখেছেন? দেখেনি। আপনি দেখবেন প্রটোকলের সংখ্যা, যখন একজন সরকার প্রধান বিদেশে যায়, যে সেখানে মাত্র 3 জন, একজন মন্ত্রিপরিষদ সচিব, একজন সদস্য, ডিপ্লোম্যাট কোরের একজন সদস্য, এবং আপনার আমাদের যে আইন শৃঙ্খলা, এরকম একজন করে সদস্য, মানে 5 জন সদস্য যাবে হচ্ছে ওনাকে রিসিভ করতে অথবা বিদায় দিতে। এই যে পরিবার, আপনি দেখবেন এখন আর বিশাল ওনার যে প্রোটোকলের গাড়ি, আপনি দেখবেন যে প্রোটোকলের বহর কিন্তু এখন নাই। উনি ট্রাফিক সিগন্যাল মেনে ঢাকা শহরে কিন্তু যাতায়াত করছেন। এগুলো হচ্ছে পরিবর্তন। এই জায়গাগুলো থেকে দলীয় নেতাকর্মীদেরকে দেখতে হবে, শিখতে হবে যে প্রধানমন্ত্রী কী চায়, দেশের জনগণ কী চায়। আপনি দেখবেন এটি সারা বাংলাদেশে প্রশংসিত হচ্ছে, মানুষ কিন্তু এটাকে রিসিভ করছেন, যে এই পরিবর্তনগুলো ওনারা দেখতে চেয়েছেন। যে প্রত্যেকটি মানুষ, আগে কি হয়েছে আমরা দেখেছি, ভিকটিম যখন একটি ঘটনা ঘটতো, ভিকটিমের পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়িতে নিয়ে আসা হতো। আপনি এবার দেখেছেন রামিসা যখন হত্যা হলো, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সকলেই ভিকটিমের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এটাই পরিবর্তন। আমার মনে হয় যে পরিবর্তন শুরু হয়েছে, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটি সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ছোটন। এই পর্যায়ে নূর খান লিটন, আপনার কাছে 2 মিনিট একটু জানতে চাইবো যে বাকি যে হত্যা মামলাগুলো রয়েছে, যেরকম সাগর রুনির কথা যদি আমরা বলি, তনু হত্যা মামলা আছে, এইসবের আসলে বিচার কবে হবে? একদম সহজেই প্রশ্ন করলাম আপনাকে। একটা জিনিস যে একটা অগ্রগতি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তনু হত্যা মামলা দীর্ঘদিন ধরে ফ্রিজে ছিল। তো সেই মানে কুমিল্লার, আমি যদি নামে ভুল না করে থাকি, সেখানে নতুন করে আমরা দেখলাম যে সম্ভাব্য অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর ডিএনএ টেস্টে নতুন আরেকটা ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। তো তার মানে একটা চেষ্টা হচ্ছে দীর্ঘদিন পর হলেও। রাতারাতি তো পরিবর্তন আমরা বিশ্বাস করি যে রাতারাতি এক রাত্রেই পরিবর্তন করা সম্ভব না, কিন্তু অনেকগুলো জিনিস, যেমন কয়েক হাজার যুবদল, ছাত্রদলের মানুষকে বহিষ্কার করেছে বা বিভিন্ন ধরনের সাংগঠনিক শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু দলীয় যে শৃঙ্খলা, সেটা কিন্তু পুরোপুরি মাত্রায় ফিরে আসছে, এটা বলার সুযোগ এখনও আমার মনে হয় না আসে নাই। কারণ এটা তো ঠিক ইলেকশনের আগেই তো এই ঘটনাগুলি আমরা হাট মাঠ ঘাট অনেক কিছুই দখল করতে দেখেছি। এই জায়গাগুলিতে চেঞ্জ আসার চেষ্টা হচ্ছে, প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা আছে। তো দুর্ভাগ্য তো প্রধানমন্ত্রী একা করলে তো হবে না, দলে তো অনেক মানুষ। যেমন ধরেন একটা চ্যালেঞ্জে ছুড়ে দিলেন, আমি স্যার সলিমুল্লাহ এতিমখানার একটা ঘটনা বলি। এইখানে একজন তত্ত্বাবধায়ক ছিল হারুনুর রশিদ, সম্ভবত পুরা নাম হারুন, নামটাই আমি জানি। তার ওখানে চাঁদা দাবি করেছিল, এবং তারপর আমি নিজে এটার সাথে যুক্ত, আমি সেনাবাহিনীকে ইনফর্ম করলাম, করার পরে সেই চাঁদা নিতে আসা লোকরা গ্রেপ্তার হলেন, এবং 2 জন যারা গ্রেপ্তার হলেন তারা র্যাব এবং আর্মির সাবেক সদস্য। পরবর্তীতে এই হারুনের বিরুদ্ধে 3টা হত্যা মামলা হয়েছে ঢাকা শহরে, এবং তাকে দীর্ঘদিন জেল খেটে এই সাম্প্রতিক 10-15 দিন আগে সে জামিনে বেরিয়ে এসছে। এই হচ্ছে অবস্থা।
জি, অসংখ্য ধন্যবাদ নূর খান লিটন আপনাকে এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যায় এ ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।